প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বই থেকে কোম্পানির কর নির্ধারণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা ফর্মুলাগুলো একটু দেখে নিব যে আসলে এই অঙ্ক করতে আমাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এখন কথা হচ্ছে, আপনারা যদি বাংলা ট্যাক্সেশন বাংলাদেশের অন্যান্য অঙ্ক করে থাকেন, ওই অঙ্কগুলো একটু হলেও সহজ, বাট কোম্পানির কর নির্ধারণ অঙ্কটা একটু জটিল। যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে সহজ মনে হবে, কারণ ২টা ৩টা অঙ্ক করলে আপনাদের আসলে বুঝে চলে আসবে যে আসলে এখানে কি করা লাগবে আর কি করতে হয় না। তো আমরা এই অঙ্ক শুরু করার আগে কিছু রুলস এবং রেগুলেশন জানি। প্রথমে রুলস রেগুলেশন হচ্ছে, একটা কোম্পানি যখন তার লাভ লোকসান হিসাব প্রস্তুত করে তখন তার কিছু নিয়ম অনুযায়ী সে ওই লাভ লোকসান হিসাবগুলো প্রস্তুত করে। কিন্তু সরকারি নিয়মে ওই লাভ লোকসান প্রস্তুতের কিছু নিয়মাবলী আছে। এখন কোম্পানি করে কি, তার যেহেতু তার নিজস্ব নিয়ম অনুযায়ী এই লাভ লোকসান হিসাব প্রস্তুত করে, তো ওইখানে এমন কিছু হিসাব সারা তারা দেখাই দেয় যেগুলো আসলে সরকারিভাবে অনুমোদনযোগ্য নয়। তো যেগুলা সরকারিভাবে অনুমোদনযোগ্য নয় ওইগুলো আমাকে কি করতে হয়, আবার যোগ করতে হয়। তো প্রথমে আমরা অঙ্কটা যেভাবে সমাধান করব, তো প্রথমে লাভ লোকসান হিসেবে অনুযায়ী নিট লাভ, এই নিট লাভটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা সরাসরি নিয়ে আসবো। এখন এর সাথে যোগ করতে হবে অননুমোদনযোগ্য ব্যয় সমূহ। এখন অননুমোদনযোগ্য ব্যয় হচ্ছে যে ব্যয়গুলা আপনাকে সরকার অনুমোদন দেয় নাই, তাও আপনি লাভ লোকসান হিসাবে দেখাইছেন। এখন ওই যে লাভ লোকসান হিসাবে দেখাইছেন, যেগুলো সরকারের অনুমোদন ছিল না, সেইগুলো এনে আমাকে এখানে যোগ করতে হবে। তো আমরা যদি দেখি যে আসলে এর ভিতর কি কি থাকতে পারে, সেটা হচ্ছে যে কোনো প্রকার সঞ্চিতি, অনাদি পাওনা সঞ্চিতি বা যে কোনো প্রকার সঞ্চিতি, কর বা আয়কর, তারপর হিসাবকৃত অপচয়। এই অপচয়টা হচ্ছে সরকার আপনাকে বলেছে যে আপনি এত টাকার অপচয় দেখাইতে পারবেন, আপনি আরো বেশি অপচয় দেখাই দিচ্ছেন, তাহলে সেটা তো আপনি ঠিক করেন নাই, সেটা এখানে আবার যোগ করতে হবে যতটুকু আপনি বেশি দেখাইছেন। এরপর আছে দান। দানটা হচ্ছে জরিমানা। এগুলো আপনার খরচ হিসেবে দেখানোর কথা ছিল না, তারপর আপনি খরচ হিসেবে দেখাই দিছেন। এরপর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখানে কিছু হিসাব আছে। আমরা যদি একটু দেখি যে কি কি ধরনের হিসাব মূলধন জাতীয় ব্যয় থাকতে পারে। তো মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে প্রাথমিক খরচাবলী থাকতে পারে, বিদ্যুৎ সংস্থাপন ব্যয় থাকতে পারে, আসবাবপত্র ক্রয় থাকতে পারে, বিজ্ঞাপন থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এর ভিতরে অনেক কিছু থাকে, আমি ২-৩টার উদাহরণ দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এরপর যদি দেখি যে অন্যান্য, অন্যান্য যদি থাকে সেটা আমরা এখানে যোগ করে দেখাই দিব। এরপর হচ্ছে বাদ দিতে হবে। কি বাদ দিব আমরা? অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়, এখন কথা হচ্ছে অনুমোদনযোগ্য ব্যয় কোনগুলা? অনুমোদনযোগ্য ব্যয় হচ্ছে যা লাভ লোকসান হিসেবে আপনার দেখানোর কথা ছিল বাট আপনি দেখান নাই। মানে লাভ লোকসান হিসেবে যে ব্যয়সমূহ আপনারা দেখান নাই, এইটা এখানে কি করতে হবে? বাদ দিতে হবে। যেমন অনুমিত অপচয় আছে, অন্যান্য যদি থাকে। এরপর আসে কারবারি কারবারি আয়। কারবারি আয় কোনগুলা? এই প্রতিষ্ঠান সংক্রান্ত পরিচালনা করার ক্ষেত্রে যে সকল আয় আপনার দেখানোর কথা ছিল লাভ লোকসান হিসাবে বাট আপনি দেখান নাই, ওইটা এনে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে লেখা আছে যা লাভ লোকসান হিসাবে দেখানো হয়নি। এরপর আপনাকে কি করতে হবে? বাদ অকারবারি আয় সমূহ যা লাভ লোকসান হিসাবে দেখানো হচ্ছে। এখন অকারবারি আয় জিনিসটা কি? ধরেন একটা প্রতিষ্ঠান তার যাবতীয় যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, সেখান থেকে তো তার লাভ আসার কথা, কিন্তু ওই প্রতিষ্ঠান মাঝে মাঝে করে কি, তার ব্যবসায়িক কোম্পানি পরিচালনা করে যে লাভ আসবে এর বাইরেও সে বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে। সেই ক্ষেত্রে যে লাভগুলো আসে সেই লাভগুলো হচ্ছে অকারবারি আয়। তো অকারবারি আয় কি কি আমরা একটু দেখি। আর্থিক পরিসম্পদ হতে হয়। এখানে আর্থিক পরিসম্পদ আয় বলতে আপনাকে আপনি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বা সিকিউরিটি কিনে সুদ পেয়েছেন বা লভ্যাংশ পেয়েছেন অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, সেটি আছে আর্থিক পরিসম্পদ থেকে আয়। তারপরে মূলধনী লাভ আছে। মূলধন যেমন আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, তারপর ভাড়া হতে আয়, কৃষি আয়, অন্যান্য আয়। এগুলা যদি থাকে, মানে প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত আয় না আর কি, সে এই প্রতিষ্ঠানের এই কোম্পানির বাইরে গিয়েও সে বিনিয়োগ করছে এবং সেখান থেকে সে কি করছে? আয় পেয়েছে। এটাই হচ্ছে অকারবারি আয়সমূহ। তো এই অকারবারি আয় যোগ করার পর আপনার যে আয়টা আসবে সেটাকে বলে হয় কারবারি আয়। এই কারবারি আয়টা আমার অঙ্কে লাগবে। এরপর এই যে এই মাত্র যেগুলো আমি বাদ দিলাম, যেগুলো আমি বাদ দিলাম, এইখানে এনে আবার কি করতে হবে? যোগ দিতে হবে। এখন বলতেছেন যে একবার কেন যোগ দিব, আবার কেন বাদ, একবার বাদ দিব আবার কেন যোগ দিব? আসলে এটা বাদ না দিলে আপনি এখানে ব্যবসায়িক আয় বা কারবারি আয়টা পাবেন না।
তো ব্যবসায়িক আয়, কারবারি আয় পাওয়ার জন্য আমাকে একবার কি করতে হবে, বাদ দিতে হবে। এবং লাস্টে মোট আয় পেতে হলে আমাকে আবার কি করতে হবে, এগুলাকে যোগ দিতে হবে। তো এই ছিল আসলে মোটামুটি মোট আয় নির্ণয়ের যে ফর্মুলা। এরপর আসি আমরা কর দায়ের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। তো কর দায় নির্ণয় প্রথমে হচ্ছে ব্যবসায়ী আয়ের উপর 20 থেকে 45%, মূলধনী লাভের উপরে হচ্ছে 15%। এরপর সবথেকে এই লভ্যাংশ যে আয়, এটা আপনার একটু মনে রাখতে হবে, এটা আমাদের অনেক কাজে লাগবে। লভ্যাংশের উপর 20%, এটা একটু খেয়াল রাখতে হবে যে লভ্যাংশের উপরে 20%। এরপর ব্যাংক সুদ একই অবস্থা, করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ একই, সঞ্চয় হিসেবে সুদ একই, এগুলো সবই হচ্ছে কি 20 থেকে 45% ধরবো। আমরা ম্যাক্সিমাম টাইম 20%ই ধরবো। এরপর যদি দেখি যে তেমন কিছু নাই, এবং 163 ধারা এখানে অঙ্ক অনুযায়ী আমরা সেখানে দেখাবো যে ক খ এর মধ্যে যেটি অধিক এটা নিব, মানে এই দুইটার মধ্যে যেটা অধিক হবে সেটা নিব। এগুলা অঙ্ক করার সময় আরো খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তারপর আবার অগ্রিম যদি কোনো কর পরিশোধ করে সেটাকে বাদ দিতে হবে, আবার উচ্ছে কর কর্তন করলে সেটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এভাবে আসলে প্রদেয় কর নির্ণয় করা হয়। আর আপনাকে তো অবশ্যই টিকা লিখতে হবে। এগুলো আপনি পড়ার জন্য পড়তে পারেন, বাট এগুলো অঙ্কে খুব কম কাজে লাগে। তো এই ছিল অঙ্কের আসলে ফর্মুলা। তো আপনারা যদি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে চান বা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অঙ্ক আরো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা চলুন দেরি না করে একটা অঙ্কে চলে যাই। অঙ্কে যে আসলে বোঝার চেষ্টা করি যে ওইখানে কিভাবে অঙ্ক সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো শুরু থেকে যদি আমরা অঙ্কটা পড়ি, যে প্রগতি কোম্পানি লিমিটেড তার পরিশোধিত মূলধনের 15% শেয়ার আইপিও এর মাধ্যমে হস্তান্তর করে। এখানে আইপিও বলতে ইনিশিয়াল পাবলিক অফারিং বোঝায়। ইনিশিয়াল পাবলিক অফারিং মানে হচ্ছে আপনি সরাসরি পাবলিকের কাছে প্রাইভেট লিমিটেড কোম্পানি যে শেয়ার বিক্রি করে সেটাকে বোঝায়। 2024 সালে 30 জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব এখানে দেওয়া আছে। এখানে একটা লাভ লোকসান হিসাব দেওয়া আছে। তো আমরা অঙ্ক কিভাবে শুরু করব চলেন দেখি। তো প্রথম আমরা করদাতার নাম লিখব, করবর্ষ লিখব এবং আয়বর্ষ লিখব, মোট আয় নির্ণয় লিখব। এখন করবর্ষ আয়বর্ষ কিভাবে লিখব, এই যে 2024 সাল যে সালটা দেওয়া আছে, এই 24-25 হচ্ছে আমাদের কর বর্ষ এবং এক বছর কম হচ্ছে আমাদের আয় বর্ষ। তাহলে আমরা আয় বর্ষ হবে কত, 23-24। তো আমরা প্রথমেই বলেছিলাম যে অঙ্কের এই একটু আগে যে দেখাইছি যে কি নিতে হবে, লাভ লোকসান নিট লাভটা নিতে হবে। তাহলে আমরা নিট লাভ অঙ্কের নিচের দিক পেয়ে যাব, এই যে নিট লাভ কত টাকা আছে, 2,50,000। তাহলে আমরা নিব যে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ হচ্ছে কত, 2,50,000 টাকা। এরপর আমাদের কি করতে হবে, এরপর যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ, মানে কোম্পানি যে খরচগুলো সে লিপিবদ্ধ করেছে এবং যেগুলোর অনুমোদন সরকার দেয়নি সেগুলো আমাকে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তো এখান থেকে যদি আমরা দেখি, বেতনের অনুমোদন আছে, অফিস ভাড়ার অনুমোদন আছে, সাধারণ খরচাগুলির অনুমোদন আছে, কিন্তু দানের অনুমোদন নাই। আমরা উপরে যে ছকটা দেখেছিলাম, দানের কিন্তু অনুমোদন দেওয়া ছিল না। তাহলে দানের অনুমোদন না দেওয়া থাকলে দানটা আমরা নিব। দান কত ছিল, 10,000 টাকা। এরপর জরিমানার কিন্তু অনুমোদন ছিল না, জরিমানা হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা জরিমানাটা দেখাবো, জরিমানা কত, 5,000 টাকা। এরপর যদি দেখি কর, ওই যে উপরে লেখা ছিল কর বা আয়কর, আমি আগেই বলেছিলাম যে কর বা আয়করের অনুমোদন থাকে না। কেন থাকে না, কারণ আপনি কর বা আয়কর দিয়েছেন হচ্ছে বিগত বছরের কর বা আয়কর আপনি খরচ হিসেবে দেখাইছেন, কিন্তু বিগত বছরের খরচ তো আর আপনি এখানে দেখাইতে পারবেন না, তাহলে এটার অনুমোদন থাকবে না। তাহলে এই জন্য আমাদের করটাকে কি করতে হবে, এটা অনুমোদন যোগ হিসেবে যোগ দিতে হবে। তাহলে আমরা কর নিলাম কত টাকা, কর হচ্ছে 5,000 টাকা। এরপর যদি দেখি যে নিচে অন্যান্য তথ্যাবলী, যে আয়কর আইন অনুযায়ী অনুমোদনযোগ্য অবচয় হচ্ছে 10,000 টাকা। তার মানে অনুমোদনযোগ্য আপনার অবচয় দেখাইতে হবে 10,000 টাকা, কিন্তু আপনি অবচয় দেখাইছেন কত, আপনি অবচয় দেখাইছেন 40,000 টাকা, কিন্তু 40,000 টাকার অনুমোদন তো আপনার কাছে নাই। তাহলে বাড়তি আপনি কত টাকা দেখাইছেন, 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। তাহলে 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000 টাকা, এই যে আমরা অবচয় আকারে দেখাই দিলাম 30,000 টাকা। এরপর যদি দেখি যে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে। কয় বছরের জন্য, 5 বছর। কিন্তু তাহলে 1 বছরের হচ্ছে আপনার খরচ, কিন্তু আপনি তো বিজ্ঞাপন 5 বছরেরটা একসাথে দেখাই দিচ্ছেন, তাহলে কি হবে, না। তাহলে 1 বছরেরটা কি, খরচ, আর 4 বছরেরটা কি বিলম্বিত আকারে দেখাইতে হবে।
তো সেক্ষেত্রে আমরা কি করব, 20,000 কে 5 দিয়ে ভাগ দিব এবং 4 দিয়ে গুণ দিব। এটা হচ্ছে আপনার মূলধন জাতীয় ব্যয়। আমরা উপরে দেখাইছিলাম। তাহলে আপনার কত টাকা আপনি বেশি দেখাইছেন? 16,000 টাকা আপনি বেশি দেখাইছেন। তো এই জন্য 16,000 টাকা আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে এখানে যোগ দিয়ে দিব। এরপর যদি দেখি যে সাধারণ খরচের মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচাবলী অন্তর্ভুক্ত আছে। তাহলে সাধারণ খরচাবলী কত? সাধারণ খরচাবলী আমাদের 70,000 টাকা। কিন্তু এর ভিতরে আবার 30,000 টাকা কি আছে? আপনার প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে। তো প্রাথমিক খরচ তো একটা অননুমোদনযোগ্য খরচ। কারণ আমরা বলেছিলাম মূলধন জাতীয় লাভের ভিতরে যে প্রাথমিক খরচ একটি মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে প্রাথমিক খরচ একটি অননুমোদনযোগ্য খরচ। তাহলে প্রাথমিক খরচ এখানে কত টাকা? 30,000 টাকা। তাহলে সেটা আমরা দেখাবো যে প্রাথমিক খরচ কত টাকা? 30,000 টাকা। তাহলে এই ছিল আমাদের আসলে অননুমোদনযোগ্য খরচ সমূহ। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে 96,000 টাকা হয়। 2,50,000 এর সাথে 96,000 যদি যোগ করি তাহলে হয় কত? 3,46,000 টাকা। এখন আমরা কি করব? এর সাথে অব্যবসায়ী আয়সমূহ বাদ দিব। এখন অব্যবসায়ী আয়গুলো কি? অব্যবসায়ী আয় একটু আগে আলোচনা করেছি। অব্যবসায়ী আয় হচ্ছে এই প্রতিষ্ঠান সে ব্যবসা পরিচালনা ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ করে যে আয়গুলো হয় সেগুলো হচ্ছে অব্যবসায়ী আয়। তো আমরা যদি অব্যবসায়ী আয়ের সাইডে আসি, ক্রেডিট সাইডে, তো প্রথমে দেখি যে সরকারি সিকিউরিটি সুদ অন্য জায়গায় বিনিয়োগ করছে, সুদ পাইছে, তাহলে এটা অব্যবসায়ী আয়। তাহলে আমরা লিখলাম সরকারি সিকিউরিটি সুদ কত? 69,000 টাকা। এরপর শেয়ার অধিহার। আসলে শেয়ার অধিহার তো একটা দায়। এটা আমরা কি করছি? আয় হিসেবে দেখাইছি। তাহলে এটা ভুল করছি। তাহলে এটাও একটা অব্যবসায়ী আয়। তাহলে আমরা শেয়ার অধিহারটাকে নিয়ে দিব কত? 30,000 টাকা। এরপর আসি লভ্যাংশতে। লভ্যাংশ মানে অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করে সে লাভ করেছে। তাহলে লভ্যাংশ কত? 40,000 টাকা। তাহলে আমরা লিখলাম যে লভ্যাংশ কত? 40,000 টাকা। আশা করি বুঝতে পারতেছেন। এখন আসি আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। এখন এটাও তো আমাদের অন্যান্য মানে মূলধন জাতীয় আয়। এখন কথা হচ্ছে এটা কি মূলধন জাতীয় আয় না মুনাফা জাতীয় আয়? এখন কথা হচ্ছে মূলধন জাতীয় আয় যদি হয় সেক্ষেত্রে এক কথা, আর মুনাফা জাতীয় আয় হচ্ছে আরেক কথা। তো আমরা কি করছি এখানে? আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে, এই অঙ্কে আমরা আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করেছি। এই জন্য হচ্ছে আমরা এখানে দেখাবো না, কারণ আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটিকে মূলধন জাতীয় আয় নাকি মুনাফা জাতীয় আয় সেটা কোনো কিছুই বলে নাই। কারণ মুনাফা জাতীয় আয় হলে তো সেটা ব্যবসায়িক আয়, কিন্তু আমরা তো এখানে অব্যবসায়ী আয় সমূহ যোগ করতেছি। তো আমি যেহেতু এটা কি ধরনের আয় এটা আমাকে বলে নাই, বাট্টা প্রাপ্তি সেটার অনুমোদন আছে, অন্যান্য আয়ের অনুমোদন আছে। তাহলে আমরা অব্যবসায়ী আয় পেলাম হচ্ছে কয়টা? ৩টা, এবং ৩টা যোগ করলে হয় ১,৩৯,০০০ টাকা। এবং ৩,৪৬,০০০ এর সাথে থেকে যদি এই অব্যবসায়ী আয়সমূহ বাদ দেই তাহলে 2,07,000 আসে। তাহলে অব্যবসায়ী আয়সমূহ বাদ দেওয়ার সাথে সাথে আমরা আসলে ব্যবসায়ী আয় পেয়ে যাব। তাহলে ব্যবসায়ী আয় কত? 2,07,000 টাকা। ব্যবসায়ী আয় কত? 2,07,000 টাকা। এখন আমরা বলেছিলাম এই অব্যবসায়ী আয়সমূহ একবার আমরা বাদ দিব, তারপর আমরা কি করব? আবার যোগ দিব। তাহলে এখন আমরা কি করব? অব্যবসায়ী আয়সমূহ যোগ করব। এখন যোগ করার ক্ষেত্রে আমরা কি করব? যোগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মোটাঙ্কিতকরণ করতে হবে। তো প্রথমেই ছিল সরকারি সিকিউরিটির সুদ 69,000 টাকা। তাহলে আমরা নিব যে সরকারি সিকিউরিটির সুদ, আর সরকারি সিকিউরিটির সুদ সিকিউরিটি খাতে আয় যারা করেছেন আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওইগুলা সিকিউরিটি সুদ খাতে আয়ের বিস্তারিত প্লে লিস্ট আছে, ওইখান থেকে দেখে আসবেন যে সিকিউরিটি সুদ খাতে আয় আমরা 5% মোটাঙ্কিতকরণ করি। তাহলে 69,000-কে যদি 5% মোটাঙ্কিতকরণ করতে হয় তাহলে উপরে 100 নিচে 95 দিয়ে ভাগ দিলে মোটাঙ্কিতকরণ হয়ে যায় 5%। তাহলে 72,632 হলো। এরপর আসে শেয়ার অধিহার। এখন শেয়ার অধিহার তো একটা দায়, কিন্তু আমরা ভুলক্রমে এখানে দেখাই দিয়েছিলাম আয়ের ক্ষেত্রে। এই জন্য আমরা অব্যবসায়ী আয়ের সাথে কি করছিলাম? বাদ দিয়েছিলাম। এখন বাদ দিলে তো এটা সমন্বয় হয়ে গেছে। এখন নতুন করে আবার এটাকে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে শেয়ার অধিহারটা আমার এখান থেকে কি হবে? বাদ যাবে। তারপরে কি আসে? লভ্যাংশ আসে। তাহলে একটু আগে আমরা যে ছকটা দেখাইছিলাম যে ওই ছকে লভ্যাংশ হচ্ছে 20% হচ্ছে মোটাঙ্কিতকরণ করতে হয়। এছাড়াও আপনারা যারা সিকিউরিটি সুদ খাতে আয় করেছেন ওখানেও আমরা 20% হারে মোটাঙ্কিতকরণ করতাম। তাহলে 40,000 উপরে 100 নিচে 80, 20% হারে আমরা মোটাঙ্কিতকরণ করে দেখালাম। এরপর দুইটাকে যোগ করলে 1,22,631 হয়, এবং উপরের সাথে যদি আমরা যোগ করি তাহলে মোট আয় কত হয় আমার? 3,29,632। তাহলে আমাদের এই অঙ্ক থেকে আমরা খুব সহজেই মোট আয় নির্ণয় করতে পারছি। এখন আমাদের কি করতে হবে? কর দায় নির্ণয় করতে হবে। কারণ আমাদের অঙ্ক তো পড়াই হয় নাই। কি করতে বলছিল? যে প্রগতি কোম্পানি লিমিটেডের মোট আয় এবং কর দায় নির্ণয় করো। তো মোট আয় আমরা খুব সহজেই নির্ণয় করতে পারছি। এখন আমরা কর দায় নির্ণয় করব। চলেন আমরা কর দায় নির্ণয় করি। তো কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব?
একটা ছক নিব এবং যেভাবে আছে এভাবে করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমরা নিব হচ্ছে ব্যবসায়ী হতে আয়। তাহলে ব্যবসায়ী হতে আয় কত পার্সেন্ট? 20%, কারণ আমরা উপরে দেখে আসছি যে ব্যবসায়ী হতে আয় কয় পার্সেন্ট? 20%। তাহলে ব্যবসায়ী হতে আয় আমার কত আসছে? এই যে ব্যবসায়ী হতে আয় হচ্ছে 2,07,000। তাহলে 2,07,000 এর 20% হচ্ছে 41,200। এখন নিতে হবে আর্থিক পরিসম্পদ হতে আয়। এখন আর্থিক পরিসম্পদ হতে আমরা এই অঙ্কে কয়টা পেয়েছি? 2টা পেয়েছি। কোনটা? সরকারি সিকিউরিটির সুদ আর হচ্ছে লভ্যাংশ। তাহলে আমরা নিব সরকারি সিকিউরিটির সুদ কত হয়েছিল আমাদের? 72,632 এবং লভ্যাংশ কত হয়েছিল? 50,000। এই যে 72,632, 50,000। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় আসে 1,22,632। এখন আমাদের কি করতে হবে? এটার উপর আমরা কয় পার্সেন্ট নিব? 20%। কারণ আমরা উপরে যে ছকটা দেখে এসেছিলাম ওই ছকে দেওয়া ছিল যে আপনারা যদি দেখেন তাহলে আমি আবার দেখাইতে পারি আপনাদের যে এই যে আর্থিক লভ্যাংশের উপর হচ্ছে 20%, সিকিউরিটি সুদের উপর হচ্ছে 20%, মানে আর্থিক পরিসম্পদ দ্বারা বিপরীতে যে থাকে তার করদায় হচ্ছে 20%। এখানে 20 থেকে 45 আমরা 20%ই ধরে নিলাম আসলে। তো আমরা এবার অঙ্কে আসি। তাহলে আমরা এটার 20% দিলে হয় 14,526 এবং লভ্যাংশ 20% 50,000 এর দিলে হয় 10,000 টাকা। তাহলে এইটা দুইটা যোগ করলে হয় 1,22,000 এবং এই দুইটা যদি যোগ করি তাহলে হয় 24,526। এখন আমরা কি করব? ধারা 163-র 2 ধারায় আর্থিক পরিসম্পদ আয়ের রূপে ন্যূনতম করটা আমাকে এখান থেকে কি করতে হবে? দেখাইতে হবে। তাহলে ন্যূনতম কর কিভাবে? আপনারা এখানে দেখেন যে এখানে 72,632 নিয়েছিলাম এবং 69,000। তাহলে দুইটার যদি বিয়োগ করি তাহলে আসে 3,632 এবং এখানে দেখাইছিলাম 50,000 মোটাঙ্কিতকরণের পর এবং মোটাঙ্কিতকরণের আগে ছিল 40,000। তাহলে 50,000 থেকে যদি 40,000 বাদ দেন তাহলে কত হয়? 10,000। আর ওইখানে হয় 3,632। তাহলে 10,000 আর 3,000 13,632। এখানে আমরা দেখাইছি কত? 13,632। এটা আপনি এইভাবেও দেখাইতে পারেন যে 72,632 এর উপর 5% এবং 50,000 এর উপর হচ্ছে 20%, দুইটাকে যদি যোগ করেন সেম 13,632 হয়। এটা দুইভাবে নির্ণয় করতে পারেন। উপরে বিয়োগ করেও নিয়ে আসতে পারেন, আবার এখানে 5% বা 20% দেখাইও এটা দেখাইতে পারেন। তাহলে এখন কথা হচ্ছে ক ও খ এর মধ্যে যেটি অধিক। তাহলে 24,526 বড় না 13,632 বড়? অবশ্যই 24,526 বড়। তাহলে আমরা 24,526টা এখানে নিলাম। এরপর মোট করদায়, তাহলে আমাদের 41,400 আগে ছিল, এখন মোট করদায় কত? মোট করদায় হচ্ছে 55,526। এখন উৎসে করকর্তন করতে হবে। উৎসে করকর্তন করতে এই যে যে দুইটার পার্থক্য 72,632 থেকে 69,000 বাদ দিলে কত আসে? 3,632। আবার 50,000 থেকে যদি 40,000 বাদ দিই তাহলে আসে 10,000। তাহলে কত? 10,000। তাহলে 13,632, মানে এই যে এখানে যেটা দেখাইছি 13,632 এখানে সেটাই দেখাবো। তাহলে 55,926 থেকে 13,632 বাদ দিলে 42,294 হয়। সেটাই হচ্ছে আমাদের নিট প্রদেয় কর। এই ছিল অঙ্কের সমাধান। আর নিচে যে টিকাগুলো আছে এগুলো একটু দেখে নেবেন। টিকাগুলো অবশ্যই দিবেন। টিকা না দিলে কিন্তু আপনার অঙ্কে মার্ক কম দেওয়ার সম্ভাবনা থাকে। টিকাগুলো কোন দেখতে পারেন খুব সহজে। দান অনুমোদনযোগ্য নয়, বিলম্বিত বিজ্ঞাপন অনুমোদনযোগ্য নয়, প্রাথমিক খরচে অনুমোদনযোগ্য নয়, আহ, তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা অনুমোদনযোগ্য। মানে এই যে যে 3 নম্বরে যেটা ছিল এটা আমরা দেখাইনি, এটা অনুমোদনযোগ্য বিধায় আমরা দেখাইনি। তো এগুলা আসলে একটু পড়ে নেবেন, কারণ এগুলা আসলে বুঝানোর কিছু নাই। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আর ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, কারণ এই বইয়ের সমস্ত প্রকার চ্যাপ্টার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।